আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আহ, একটা জিনিস আসলে সবাইকে আগেই জানিয়ে রাখতে চাই, যারা যারা আসলে চিন্তা করছেন যে হ্যাঁ আমরা বাংলাদেশের মেয়েদের এই খেলাটা নিয়ে এত হাইপ করছি, কিন্তু তারপর দিন শেষে তারা নর্থ কোরিয়ার সাথে ঠিকই 5-0 গোলে হেরে গেছে। একটা শটও টার্গেটে আজকে রাখতে পারেনি, এবং দিনের ম্যাচে পারফরমেন্সটা তাদের ওই চীনের এগেনস্টে যে পারফরমেন্সটা ছিল ওটার সাথে রিফ্লেক্ট করার মতো পারফরমেন্স তারা আসলে করতে পারে নাই আজকে। সেটা নিয়ে অনেকেই হয়তো ভাবছেন যে না আমরা আসলে ওভার হাইপ করে ফেলেছি কিনা আমাদের মেয়েদের টিমটাকে। তাদের সবাইকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে নর্থ কোরিয়া তারা কিন্তু শুধুমাত্র এশিয়ার মধ্যে ভালো টিম, ব্যাপারটা এরকম না। ওয়ার্ল্ড ফুটবলে, মেয়েদের ওয়ার্ল্ড ফুটবলে তাদের র্যাঙ্কিং হচ্ছে 9, মানে তারা হচ্ছে টপ 10 দলগুলোর মধ্যে একটা। এবং নর্থ কোরিয়া তারা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, শুধু এশিয়ান কাপের শিরোপা না, তারা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, আন্ডার 20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, এবং সেই দলেরই অনেকজন এই নর্থ কোরিয়ার মেইন 11-এ সিনিয়র টিমেও তারা কিন্তু জায়গা পেয়েছেন এবার এশিয়ান কাপের খেলার জন্য। সো এই দলটার সাথে বাংলাদেশকে যদি আমরা কম্পেয়ার করি, বাংলাদেশ কিন্তু 103 ধাপ পেছনে রয়েছে এই দলটার থেকে। এবং 103 ধাপ এগিয়ে থাকা একটা দলের এগেনস্টে যখন আপনি খেলছেন, তখন তো কোয়ালিটির যে তফাৎটা থাকবে সেটা তো নিশ্চিত বোঝাই যাচ্ছে, পুরোপুরি ডমিনেটেড হবেন সেটাও মোটামুটি নিশ্চিত বোঝাই যাচ্ছে। এখন আমাদের মেয়েরা 112 নম্বর দলের মতো করে খেলছে না, তারা কিন্তু খেলছে আমার কাছে মনে হয় যে র্যাঙ্কিংয়ের যদি হিসাব করি, প্লেয়িং স্টাইল ওয়াইজ দে আর প্লেয়িং লাইক এ টিম যারা হচ্ছে আপনার 50 বা 60 এই ধরনের একটা র্যাঙ্কিংয়ে থাকা যে দলের পারফরমেন্স হওয়ার কথা, ওই টাইপের একটা পারফরমেন্স দিচ্ছে বলেই বেসিক্যালি নর্থ কোরিয়ার সাথে কিন্তু আমরা মাত্র 5টা গোল খেয়েছি। মাত্র বলছি এই কারণেই যে পুরো ম্যাচে আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশ দুটো ফেজ গেছে, যেখানে 2-3 মিনিটের একটা ফেজ গেছে দুইবার, যেখানে বাংলাদেশ দুটা দুটা করে গোল হজম করেছিল। সো এই বিষয়টাকে যদি আমরা অ্যাভয়েড করি বা এই বিষয়টাকে যদি বাদ দিই, তাহলে কিন্তু বাংলাদেশ ভালো ডিফেন্ড করেছে আমি বলবো। এবং এই ম্যাচটার মধ্যে বাংলাদেশের আসলে ওই ড্র করার যে একটা চিন্তা ভাবনা, সেইটার রিফ্লেকশনটা আমরা দেখি। প্রথম 45 মিনিট তারা কিন্তু গোল খায়নি, তারপর আফিদা আনফর্চুনেটলি ডি বক্সের ভেতরে অপোনেন্টকে টান দিয়েছেন, সেখানেও একটু ইম্যাচুরিটির একটা ছাপ আমরা দেখেছি আসলে, কারণ বলটা তিনি রিলিজ করে দিয়েছিলেন, আফিদার সাথে আরও দুজন ডিফেন্ডার ছিলেন, সেখান থেকে খুব বেশি ডেঞ্জার কিন্তু ছিল না। সো ওই প্লেয়ারটাকে তিনি যখন তার জার্সি টেনে ফেলে দিয়েছেন, সেই সময় মনে হয়েছিল যে আসলে একটা র্যাশ ট্যাকেল হয়েছে, একটা র্যাশ মোমেন্ট অফ একটা ব্রেইন ফেড মোমেন্ট হয়েছিল আফিদার, যেখান থেকে আসলে পেনাল্টিটা পায় এবং প্রথম অ্যাটেম্পটটা সেখান থেকে আসে, প্রথম গোলটা সেখান থেকে আসে। এবং ফার্স্ট হাফের শেষের দিকে গিয়ে আরও একটা যে গোল হজম করেছিল, সেটাও ওই রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে যখন ঢুকছিল সেই সময়টায় আফিদা 1-on-1 একটা সিচুয়েশনে পড়েছিলেন নর্থ কোরিয়ার ওই ফরওয়ার্ডের সাথে, এবং সেখানে আফিদার পায়ের ফাঁক দিয়েই ওই শটটা নিতে সক্ষম হয়েছিলেন নর্থ কোরিয়ার ওই স্ট্রাইকার, যেখান থেকে তিনি দ্বিতীয় গোলটা পান। সো প্রথম যে দুটো গোলও এসছে সেখানে আমি বলবো যে একটা ল্যাক অফ ফোকাস ছিল একদম হাফের শেষ দিকটায়। এই সিচুয়েশনগুলোর মধ্যে আসলে বাংলাদেশের আসলে ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্টটা করা দরকার ইন দ্য মাইন্ডসেট, ইন দ্য থিঙ্কিং প্রসেস। সো ওই ব্যাপারগুলো শিক্ষণীয়। তবে ওই যে প্রথম হাফে দুটো গোল খেলাম, 2-0 গোলে আটকে থাকলাম, তারপর দ্বিতীয় হাফ শুরু হওয়ার পর 62-64 ওই দুটো সময় আবারও আমরা খুব কম টাইমের মধ্যেই জোড়া গোল হজম করেছি। এবং সেই জায়গাটার মধ্যেও আসলে আমি বলবো যে খুব বেশি কিছু করার ছিল না আমাদের ডিফেন্সের। সো একটা ব্যাপার আমরা বুঝতে পারি যে আমাদের যে র্যাঙ্কিংয়ে 103 ধাপ এগিয়ে থাকা একটা দলের এগেনস্টে আমরা খেলেছি, এবং সেই জায়গাটাতে আমরা অনেকক্ষণ যাবৎ তাদেরকে গোল করা থেকে আটকে রাখতে পেরেছিলাম। সেটা কিন্তু আমাদের জন্য একটা ক্রেডিট আমি বলবো। এবং যখন বাংলাদেশের ম্যাচটা শেষ হয়, এই গ্রুপে কিন্তু বাংলাদেশ, তার মানে যেটা হয়েছিল যে 5 এবং 2 টোটাল -7 গোল ডিফারেন্স নিয়ে বাংলাদেশ ছিল। এবং শেষ পর্যন্ত যখন চীন তারা উজবেকিস্তানের সঙ্গে খেলেছে, উজবেকিস্তানকে চীন 3-0 গোলে হারিয়েছে। সো উজবেকিস্তানও 2 ম্যাচ থেকে 6টা গোল হজম করে -6 গোল ডিফারেন্স নিয়ে তারাও বসে আছে। বাংলাদেশের চেয়ে ওপরে তারা রয়েছে, 3 নম্বরে আছে, কারণ তাদের একটা গোল তারা কম খেয়েছে বাংলাদেশের থেকে। তবে ওই যে শেষ ম্যাচটা বাংলাদেশ এবং উজবেকিস্তানের, সেই ম্যাচটার মধ্যেও কিন্তু আমরা যদি কম্পেয়ার করে দেখি, উজবেকিস্তান হচ্ছে 49 র্যাঙ্ক টিম আর বাংলাদেশ হচ্ছে 112তম র্যাঙ্ক টিম। সুতরাং উজবেকিস্তানও কিন্তু বাংলাদেশের থেকে 60-65 ধাপ এগিয়ে থাকা একটা দল। সো তাদের সাথেও যে আমরা জয়ের চিন্তা ভাবনা করছি, বা এই টুর্নামেন্ট শুরুর আগে আমরা বলছিলাম যে আমরা উজবেকিস্তানকে হারাতে চাই এবং সেভাবে করে আমরা কোয়ার্টার ফাইনালে যেতে চাই, এই চিন্তাটাও যে আমরা করতে পারছি, দ্যাটস অনলি বিকজ বাংলাদেশের মেয়েরা আসলেই তাদের র্যাঙ্কিংয়ের তুলনায় অনেক বেটার ফুটবলটা খেলে। আপনি জাস্ট কোয়ালিফায়ারের কথা চিন্তা করেন, যেখানে বাংলাদেশ মিয়ানমার, তুর্কমেনিস্তান এবং বাহরাইনের সঙ্গে খেলেছিল। বাহরাইনের র্যাঙ্কিং ছিল 110 এবং বাংলাদেশ কোয়ালিফায়ার্সে খেলার সময় তাদের র্যাঙ্কিং ছিল 128। সো 128-এর একটা টিম হয়ে 110 র্যাঙ্কড একটা টিমকে বাংলাদেশ 7টা গোল দিয়েছিল।
তুর্কমেনিস্তানের আমার মনে হয় র্যাঙ্কিংটা বাংলাদেশের চেয়ে একটু পেছনে ছিল, তারা 140-র দিকে ছিল, তাদেরকেও বাংলাদেশ 7টা গোল দিয়েছিল। সো আমরা কিন্তু আমাদের সমমানের যে র্যাঙ্কিংয়ের দল আছে তাদের সঙ্গে আমরা ডমিনেট করি। সাউথ এশিয়ায় বাংলাদেশের এই দলটা বারবার সাফে চ্যাম্পিয়ন হচ্ছে। ইন্ডিয়া কিন্তু র্যাঙ্কড 60-70-র ভিতর থাকে, ইন্ডিয়া টিমটাকেও বাংলাদেশ হারাতে পারে। নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমাদের সমমানের বা আমাদের থেকে একটু খারাপ যে দলগুলো আছে তাদেরকে কিন্তু আমরা গুনে গুনে অনেক গোল দিই, প্রচুর গোল দিই। সো এই জায়গাটার থেকেই এটা এক্সপেক্টেড যে বাংলাদেশের যে 100 ধাপ এগুলো একটা দল, ওয়ার্ল্ডেরই বেস্ট 10 টিমসের মধ্যে একটা যখন খেলছে, আমরা আসলে 5টা গোল হজম করেছি, সেটা নিয়ে খুব বেশি আসলে আমি দুঃখের কিছু দেখছি না বা খারাপ কিছু দেখছি না। আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের অপটিমাম পারফরমেন্সটা হয়তো আজকে দিতে পারে নাই, সেটা ঠিক, তবে নর্থ কোরিয়াকে আপনার ক্রেডিট দিতেই হবে ফর আ গুড পারফরমেন্স অন দ্য ফিল্ড। সো তারা 3টা পয়েন্ট পেয়েছে, তারা 5টা গোল দিয়েছে, আমি এটা নিয়েও খুব একটা বদার্ড না। এবং পিটার বাটলার ম্যাচ শেষে তিনিও আসলে একই কথাটা ইকো করেছেন। তিনি বলেছেন যে এই অস্ট্রেলিয়ার দিনের ম্যাচটাতে তপ্ত গরমের মধ্যে মেয়েরা আসলে ওই যে চায়নার এগেনস্টে আমরা পুরো 90 মিনিট চায়নার সঙ্গে তালে তাল মিলিয়ে যে দৌড়াতে পেরেছি বা স্ট্যামিনাটা দেখাতে পেরেছি, ওই একই স্ট্যামিনাটা বোধহয় আমরা এই ম্যাচে নর্থ কোরিয়ার সঙ্গে করতে পারিনি। এবং আরও কিছু ফ্যাক্টর ছিল ওই জায়গায়। নর্থ কোরিয়া ইতিমধ্যেই আমাদের প্রথম ম্যাচটা দেখে তারা বুঝতে পেরেছে যে আমাদের স্ট্রেংথের জায়গাটা কি, বা আমরা যে স্পেসেস ক্লোজ ডাউন করে ফেলতে পারি। সো তারা কিন্তু ওই মাঝখান দিয়ে ঢুকে যাবে ওরকম কোনো পরিকল্পনা শুরু থেকে করেইনি। তারা শুরু থেকেই চাইছিল যে ফ্ল্যাঙ্ক থেকে যাবে, ফ্ল্যাঙ্ক থেকে ক্রস দিয়ে ঢুকবে এবং সেখান থেকে একটা গোল স্কোরিং অপরচুনিটি ডি বক্সের ভিতরে গিয়ে তৈরি করবে। সো তাদেরও যে প্ল্যানটা ছিল, তাদের টেকনিক্যাল প্লেয়ারদের কারণে হোক, তাদের যে গতি আছে, তাদের পেস আছে, তাদের অ্যাকুরেসি আছে, তাদের এক্সপিরিয়েন্স আছে, সব কিছুই তারা একসঙ্গে ব্যবহার করে বাংলাদেশের এগেনস্টে একটা ভালো রেজাল্ট বের করতে চেয়েছে এবং সেটা পেরেছে। এখন ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন নেক্সট ম্যাচটার দিকে ফোকাস রাখতে হবে এবং আমাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে যে উজবেকিস্তানের সঙ্গে আমরা আসলে কি করতে পারি এবং এখান থেকেই ম্যাক্সিমাম রেজাল্টটা কিভাবে নিয়ে আসা যায়, একটা জয় কিভাবে নিয়ে আসা যায়, সেটা নিয়ে এখন আসলে চিন্তা ভাবনা করার একটা সময় বা সুযোগ হয়েছে। এখন মিলি আক্তারের কথা আলাদা করে আবারও না বললেই নয়। তার দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে অ্যাজ আ গোলকিপার তিনি ফ্যান্টাস্টিক পারফরমেন্স আরও একবার দিয়েছেন। বেশ কিছু ভালো সেভ তার কাছ থেকে আমরা দেখেছি, বা বল ক্লেমস তিনি সুন্দর করে করতে পেরেছেন এবং এরিয়াল বলসগুলোতেও তার বেশ ভালো বল হ্যান্ডলিং আমরা দেখেছি। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে বাংলাদেশ তারা অতটাও খারাপ খেলেনি। রেজাল্ট 5-0 হলেও আমার মনে হয় এটা অনুমিত রেজাল্টই ছিল। অন্যান্য যে কোনো দল নর্থ কোরিয়ার এগেনস্টে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আশপাশের র্যাঙ্কের যে কোনো টিম তারা হয়তো আরও বেশি গোল হজম করতো বা আরও বেশি স্ট্রাগল করতো, সেই তুলনায় আমাদের মেয়েরা কিন্তু ভালোই ফাইট দিয়েছে। এখন উজবেকিস্তানের সঙ্গে ম্যাচটা নিয়ে বাংলাদেশের আলাদা করে এক্সাইটেড হওয়ার কিছু রিজন আছে, কারণ আমি বাংলাদেশের ম্যাচ দেখার পাশাপাশি ওই চীন ভার্সেস উজবেকিস্তান ম্যাচটাও কিন্তু দেখছিলাম এবং সেখানে দেখলাম যে তাদের গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার তারা কিন্তু হলুদ কার্ড খেয়ে বাংলাদেশের ম্যাচটা মিস করতে চলেছে। অর্থাৎ টানা 2 ম্যাচে 2টা হলুদ কার্ড খেয়ে তাদের দুজন ইম্পর্টেন্ট স্টার্টিং 11-এর প্লেয়ার তারা খেলতে পারবেন না। সো এই বিষয়গুলো বাংলাদেশকে ডেফিনেটলি হেল্প করতে পারে এবং উজবেকিস্তানের এগেনস্টে তারা যদিও ফিজিক্যালি আমাদের থেকে একটু ডমিনেন্ট বেশি হওয়ার কথা, তারা তাদের ফিজিক্যাল স্ট্যাচারটা বেশ ভালো, বেশ কিছু খেলোয়াড়দের গতিও আছে এবং বেশ ভালো লিগেও কিছু কিছু খেলোয়াড়রা খেলেন। এ কারণেই তো তারা র্যাঙ্কড 50-র ভেতরে 49। সো তাদের এগেনস্টও যে ম্যাচটা খুব সহজ হবে, আমরা যে ডমিনেট করে জিতে যাবো ব্যাপারটা এরকম না, খুব কষ্ট করতে হবে। মিয়ানমারকে আমরা যেভাবে কোয়ালিফায়ার্সে 2-1 গোলে হারিয়েছিলাম, ঋতুপর্ণার 2টো ম্যাজিক্যাল গোল ছিল, আমাদের এই ধরনের কিছু একটা অ্যাটেম্প্ট নিতে হবে এবং হাতে খুব বেশি সময় নেই, আবারও 2 দিনের রিকভারি টাইম, তারপরে কিন্তু উজবেকিস্তানের সঙ্গে 9 তারিখে বাংলাদেশ সময় দুপুর 3টায় রাতের ম্যাচ, সেটা বাংলাদেশের জন্য একটা সুবিধা হতে পারে। আজকে গরমের মধ্যে তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং বাংলাদেশের যেহেতু কেউ আসলে ফিটনেসের জায়গা থেকে খুব একটা পেছনের দিকে নেই, প্লাস আমরা ইয়েলো কার্ড সংখ্যায়ও নেই, আমাদের পুরো স্কোয়াড ফিট আছে, প্রস্তুত আছে। পিটার বাটলার তার পরিকল্পনাটা উজবেকিস্তানের জন্য আলাদা করে করতেই পারেন এবং আমরা আশা করব যে বাংলাদেশ ফাইনালি এশিয়ান কাপের মূল পর্বে তাদের প্রথম গোলটা উজবেকের সাথে দিতে পারবে এবং আমরা হয়তো 3 পয়েন্ট নিয়ে যদি বের হয়ে আসতে পারি, আমাদের কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে ওই কোয়ার্টার ফাইনালে যাওয়ার। কারণ 3টা গ্রুপের মধ্যেই যারা তৃতীয় স্থান অর্জন করবে তাদের মধ্যে সেরা 2টো থার্ড প্লেসের টিম তারা কিন্তু চলে যাবে কোয়ার্টার ফাইনালে। এবং এখানে মূল ফাইটটা বাংলাদেশের হবে ইন্ডিয়ার সাথে, কারণ ফিলিপিন্স ভালো একটা অবস্থায় আছে, তারা 3 নম্বরে থাকলেও তাদের জিডিটা বা গোল ডিফারেন্সটা একটু কম। সো ইন্ডিয়ার সাথেই মূলত বাংলাদেশকে ফাইট করতে হবে যাওয়ার জন্য এবং ওই 3টা পয়েন্ট পাওয়া ইম্পর্টেন্ট হবে, কারণ ইন্ডিয়াও লাস্ট ম্যাচটায় তারা আসলে জেতার চেষ্টা করবে। সো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের মেয়েরা এবারের আসরে অন্তত কোয়ার্টার পর্যন্ত যেতে পারে কিনা। যদি নাও যেতে পারে, মূল পর্বে যে চলে এসছে সেটাই বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং নেক্সট বারের জন্য আমাদের অ্যাটেম্পটা নিতে হবে, আরও বেটার প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে যেন আমরা এই টুর্নামেন্টগুলোতে আরও
কি বলবো, রেজাল্ট ওরিয়েন্টেড পারফরমেন্সের দিকে আসলে মনোযোগী হতে পারি আমাদের ইনিশিয়াল হাইপটার কাজ শেষ করে। এবং ওই আফিদাদের জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স হচ্ছে, তারা যেসব ভুলগুলো করছেন মাঠের ভিতরে সেই ভুলগুলো তারা হয়তো নেক্সট বার অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেই ব্যাপারটাই হয়তো আমরা দেখতে চাই। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে বাংলাদেশের কাছ থেকে উজবেকিস্তানের এগেনস্টে কী আশা করছেন সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আর সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।